প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাহবুব আলম মিলন। আজকে খবর বিশ্লেষণে আছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ। আল আজাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও আমাদের স্টুডিওতে তিনটি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা আমাদের সময়, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক জালালাবাদ এবং সিলেট মিরর। আর তিনটি পত্রিকারই আমি সংবাদ শিরোনাম পড়ে শোনাবো এবং অতিথির কাছ থেকে আজকে বিশ্লেষণ শুনবো। প্রতিদিনের ন্যায় আজকেও পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুরের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এর স্বত্বাধিকারী কামাল হোসেন ওমরকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। পত্রিকা পড়ার আগে আজকের দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ শনিবার 4 এপ্রিল 2026, 21 চৈত্র 1432 বঙ্গাব্দ, 15 শাওয়াল 1447 হিজরি। আমাদের সময়ের প্রথম খবরটা যেটা পড়ছি সেটা অত্যন্ত নেতিবাচক খবর। ভয়াবহ হতে পারে ডেঙ্গু, মশায় অতিষ্ঠ রাজধানী। মেয়ে জামাইকে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী। নির্বাচনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম বৈঠক আজ। গুরুত্ব পাবে অধ্যাদেশ, জুলাই সনদ ও জ্বালানি। সন্ধ্যা 6টার পর মার্কেট বন্ধ, কেউ মানে কেউ মানে না। হামে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা। জ্বালানি নৈরাজ্যে বড় ভোগান্তির শঙ্কা। চুয়াডাঙ্গা ও রাজশাহীতে তীব্র দাবদাহ, তাপমাত্রা 40 ডিগ্রি। জ্বালানির আলো খবর। মন্ত্রিসভার বৈঠকে বহুমুখী পদক্ষেপ, জ্বালানির সাশ্রয়ে কঠোর বার্তা, ব্যয় সংকোচে বড় সিদ্ধান্ত। আরো খবর, আন্তর্জাতিক খবর। ইরানের যুদ্ধ নৈতিক পতনে যুক্তরাষ্ট্রের বেসামরিক স্থাপনায় হামলা, মার্কিন সেনাপ্রধান বরখাস্ত। আমরা জাতীয় পর্যায়ে বিশেষ বিশেষ শিরোনামগুলো উল্লেখ করে নিই। জি, তো এই খবরটা অত্যন্ত, যে মার্কিন সেনাপ্রধান বরখাস্ত একটা আলোচিত বিষয়টা আরো একটু পড়ার পরে শেষ করছি। জিরো টলারেন্সে এসএসসি পরীক্ষা ব্যবস্থাপনা। এই ছিল আমাদের সময়ের প্রথম পৃষ্ঠার খবর জাতীয় পত্রিকার। শেষ পৃষ্ঠায় উল্লেখযোগ্য খবর আছে। চলনবিলের লিচু বাগানে মধু সংগ্রহের ধুম, মধু সংগ্রহের সিস্টেমটা নিয়ে একটা ছবি সহ খবরটি এসছে। মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর, অনেকদিন থেকে স্বস্তির খবর এটা। জ্বালানির খবর আরো আছে। জ্বালানির সংকট নিয়ে লুকোচুরি করছে সরকার, জামায়াতের আমির। কয়লার মজুদ ছাড়িয়েছে ধারণ ক্ষমতার দ্বিগুণ। ইতালির আশ্বাসে লিবিয়ার জিম্মি বরিশালের 9 যুবক। আর একটি খবর পড়ে অতিথির কাছে যাব খবর বিশ্লেষণের জন্য। রাজবাড়ী জেলা পরিষদের 5 কোটি টাকার জমি উদ্ধার। একটি ভালো খবর দিয়ে শুরু করলাম। উদ্ধার করা মানে তো একটা জনগণের জন্য, সেটা ভালো, দেশের জন্য ভালো। আসছে অতিথির কাছে খবর বিশ্লেষণের জন্য। এই ভয়াবহ ডেঙ্গু নিয়ে কিন্তু আমরা থেমে নাই। দুটি বিষয় আমাদের জাতীয় জীবনে বিপর্যয়ের মতো। একটার সাথে আন্তর্জাতিক বিষয় জড়িত, আর একটার সাথে আমাদের স্থানীয় বা আমাদের জাতীয় পর্যায়ে। ডেঙ্গু, প্রতি বছর বহু লোক মারা যান, আক্রান্ত হন, অনেক অনেক। এর ভয়াবহতা ক্রমশ বাড়ছে। এবারও ভয়াবহ রূপ হতে পারে। বৃষ্টি শুরু হয়ে গেছে এবং বৃষ্টির সাথে ডেঙ্গুর একটা সম্পর্ক আছে। জলাবদ্ধতা, পানি জমে থাকা। ডেঙ্গুর এমনি আমরা বলতে পারি যে একটা প্রধান কারণ হচ্ছে আমাদের অসচেতনতা। আমরা পানি জমিয়ে রাখি, আলসেমি করে ময়লা আবর্জনার স্তূপ গড়ে উঠে। এইসব জায়গায় এডিস মশার লাভা পাওয়া যায়, অর্থাৎ ওই সব জায়গায় এগুলো উৎপন্ন হয় বা দ্রুত ছড়িয়ে পড়ে, খুব ভয়ঙ্কর অবস্থা এক পর্যায়ে আসে। তো এই ব্যাপারে একটা দুর্বলতা আমরা, এই যে বিশেষ কতগুলো দিক তুলে ধরা হয়েছে খবরে। যেমন মার্চের শুরুর তুলনায় এপ্রিলে এডিসের ঘনত্ব দ্বিগুণ। এপ্রিল কিন্তু এখন চলছে। ডিএনসিসির 25 ওয়ার্ড অধিক ঝুঁকিতে। ঢাকা খবরই বেশি, রাজধানীতে বেশি সংক্রমণ হয়। বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে ডেঙ্গু পরিস্থিতি। গত 2 বছর মশকৃত অনিয়মিত থাকায় এবার সংক্রমণ বাড়তে পারে। এই যে বিষয়টা গত 2 বছর তাহলে হলো না। এর আগের বছরের কিন্তু কথা কিন্তু বলা হচ্ছে না, অর্থাৎ আগের বছরগুলোতে
যাতে সংক্রমণ না বাড়ে সেই চেষ্টা ছিল, কিন্তু গত 2 বছরে শুধু ডেঙ্গুর ক্ষেত্রে না, আরো বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে গত বছর আজাদ ভাই, মোটামুটি বছর- শনাক্ত যখন হয়েছে এখন এটা ইনশাল্লাহ কাজ হবে যদি সরকার একটা উদ্যোগ নেই ভালো মতো। এখন বিশেষ হচ্ছে করে সিটি না, কর্পোরেশন এগুলো গুলো আর কি। একটু আমাদের কথা বলার প্রয়োজনটা হচ্ছে যে অতীত থেকে শিক্ষা নেওয়া। জি, আর বর্তমান সরকার এই জনপ্রতিনিধি, জনগণের প্রতিনিধিদের নিয়ে গঠিত। আমরা আশা করব যে গত 2 বছরের ইতিহাসে যেন পুনরাবৃত্তি না হয়, তারা এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন এবং আগামী বছর যাতে ডেঙ্গু কোনোভাবেই ভয়াবহ রূপ নিতে না পারে সে ব্যাপারটা নিশ্চিত করবে। এবং প্রত্যেক জায়গায় নতুন নতুন প্রশাসক আসছে, আশা করি নতুন উদ্যোগে কাজ হবে আর কি। ঠিক একইভাবে আর ওই যে হামির বিপর্যয়, আমি স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অত্যন্ত 94 ঝুঁকির দিনে মধ্যে। 94 শিশুর মৃত্যু, ঔষধের সংকট, শয্যার সংকট, এখানেও দুর্বলতা প্রকাশ পেয়েছে গত 1.5 বছরে। আমের টিকা সংগ্রহ করা হয়নি, বরং উদাসীনতা প্রকাশ করা হয়েছে, বিষয়টাকে হেলা করা হয়েছে, যার পরিণতিতে আজকে হামের এমন বিপর্যয় বাংলাদেশে হয়নি। এবং প্রতিদিন কিন্তু আর মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই যে চাপটা পড়েছে বর্তমান সরকারের উপর, দায়টা পড়েছে বর্তমান সরকার, যে সরকার পাচ্ছে না বা এই ব্যাপারে কোনো পদক্ষেপ, যথাযথ পদক্ষেপ নিতে পারছে না, এইসব কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলে এই যে জনগণের এই স্বাস্থ্য সেবার এত ভয়াবহতা অবস্থা, এই অবস্থায় সংসদে যা করা উচিত সেটা মনে হচ্ছে না। সংসদে কিন্তু অন্য ধরনের সংসদে এই ব্যাপারে আলোচনা করা যেতে পারে, কিন্তু ব্যবস্থাটা নিতে হবে ব্যবস্থা তো সরকারকে। সরকারকে নিতে কিন্তু হবে। ভোট করে তো নেওয়া যায় না। এই যে হামের টিকা আমদানি করা, কিন্তু এগুলো নিয়ে অন্য কোনো কোনো আলোচনাই হয়ে যাচ্ছে, আলোচনাতে বড় একটা বিপর্যয়। আলোচনা হচ্ছে না তা না, সেরকম হচ্ছে এবং দৃষ্টি- গণমাধ্যমে হচ্ছে, টকশোতে হচ্ছে, আলোচনা হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে জ্বালানি, এটা আন্তর্জাতিক সংকট, এটার প্রভাব আমাদের উপর পড়েছে। এই ব্যাপারে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সাশ্রয়ের। আমরা আশা করব যে সরকারি যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো অবশ্যই আমরা মেনে চলব। আন্তর্জাতিক খবরের দুটা খবরের টপ অফ দ্য কান্ট্রি এখন এই যে বিশেষ করে যুক্তরাষ্ট্রের একটা বিপর্যয়ের লক্ষণ দেখা দিয়েছে। মার্কিন সেনাপ্রধান বরখাস্ত হয়েছেন। এই বরখাস্ত হওয়ায় প্রমাণ করে যে ইরান যুদ্ধে তাদের ব্যর্থতা, হচ্ছে। তাদের ব্যর্থতা আছে। আরেকটা শিরোনাম হচ্ছে ইরান যুদ্ধে নৈতিক পতন যুক্তরাষ্ট্রের। এটা যে সত্য তার একটা প্রমাণ হচ্ছে মার্কিন সেনাপ্রধানের বরখাস্ত করা হয়েছে। অন্য পৃষ্ঠে আর তো বাকি জ্বালানি নিয়ে কথাবার্তা বেশি, আমরা এই নিয়ে আর কথা বাড়াতে চাই। কলম বিলে একটা ভালো একটা মধু সংগ্রহের মধু আমাদের খুবই উপকারী আমাদের জন্য। এই মধু সংগ্রহের আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে, মধু খাওয়ারও আগ্রহ বাড়ছে। আমরা আশা করবো যে এই বিষয়টা আরো ব্যাপক রূপ নেবে। এটা কিন্তু মানে প্রকৃতিগত না, এটাকে কিন্তু চাষাবাদের মাধ্যমে করা হচ্ছে। জ্বালানি সংকট নিয়ে লুকোচুরি করছে সরকার, জামায়াতে ইসলামীর আমির। বিরোধী দল থেকে এই অভিযোগ উঠতেই পারে। আর স্বস্তির খবর হচ্ছে মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর। আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুন। সুস্থ হয়ে খুব শিগগির অনেক নেতার প্রয়োজন এই মুহূর্তে। জাতীয় পত্রিকা শেষ করে আমি হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক। প্রথমে নিচ্ছি জালালাবাদ, পরে নিব সিলেট মিরর। জালালাবাদের বিশেষ একটি খবর, যেটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিসি কড়া বার্তা। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স একটা দেখায় অন্যটা চালাই, যে হুন্ডা চালাচ্ছে অথচ হুন্ডার লাইসেন্স দেশে আমার কারও চালাচ্ছে আর কি। এই ধরনের জিনিসটা নিয়ে কিন্তু বেশি, এবং যে হেল্পারেরা গাড়ি চালিয়ে বেশিরভাগ সড়ক দুর্ঘটনা হচ্ছে। এ ব্যাপারে আপনি আলোচনা দিয়ে শুরু। বিআরটি এর উপর বা বিআরটি এর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কড়া বার্তা কতটুকু কড়া প্রকাশ পাবে বা প্রমাণিত হবে এ নিয়ে সন্দেহ আছে। অনেক সময় অনেক আগেও অনেক কড়া বার্তা দিয়েছে, অনেক নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, কিন্তু কোনো কিছু কার্যকরী। সরষার ভিতরে ভূত থাকলে ভূত ছাড়াবে কে, এই ধরনের খবরটাই। বিআরটি এর বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ আছে। বিআরটি তে অভিযান পর্যন্ত হয়েছে। আরো কিছু খবর আমি পড়ি। এখানে আমাদের একটি খবর আছে, অনুমোদনের অপেক্ষায় আরো 11টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয় 11টি অনুমোদনের অপেক্ষায় আছে। এগুলো কি রাজনৈতিক কিনা সেটাও একটা ঘটনা। বিশ্ববিদ্যালয়ের আমাদের দেশে অভাব নেই বলছি আমরা এই কারণে যে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, এটা কোনোভাবেই আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা সেটা
আমাদের কাম্য না, নানা ধরনের অভিযোগ আছে। এমনকি বড় কোনো তবে সব না, ক্যাম্পাস নেই, এমন এমন বিশ্ববিদ্যালয় আছে কোনো ক্যাম্পাস নাই। ভাড়া করা বাড়িতে বিশ্ববিদ্যালয় মানে তো এখানে অনেক জায়গা থাকবে, বড় প্ল্যাটফর্ম থাকবে, সে ধরনের কোনো ব্যবস্থাই নাই এই এখানে। অনুমোদন না দিয়ে যদি আমাদের যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর দিকে একটু নজর দিলে ভালো হতো, সেখানে ভর্তির সুযোগটা যে আর বাড়ানো যেত। আমি একটু বলি, আর মেবি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের যে রাগিবাড়ি যে লিডিং ইউনিভার্সিটিটা বিশাল ক্যাম্পাস নিয়ে এরকম যেভাবে করেছে একটা উদাহরণ, এভাবে যদি এগিয়ে আসে ক্যাম্পাস নিয়ে শুধু সিলেট লিডিং ইউনিভার্সিটি না, মেট্রোপলিটন ইউনিভার্সিটি Metropolitan- ক্যাম্পাস, হ্যাঁ এটা হয়েছে ক্যাম্পাসটা ইদানিং অনেক বড় একটা ক্যাম্পাস, এটা না কয়েক বছর হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আছে, সিলেটের মোটামুটি 3টা ভার্সিটিতেই আর ভার্সিটিতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি যেটা, তাদের একটা ক্যাম্পাস হচ্ছে, আমি যতদূর জানি গোলাপগঞ্জে, আমি একবার ওই জায়গাটা দেখেছি। তো ক্যাম্পাস হোক, ক্যাম্পাস হওয়া তো অবশ্যই বাধ্যতামূলক, কিন্তু শিক্ষার মানটা বাড়ছে কিনা। শিক্ষকের, হ্যাঁ এই শিক্ষকের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে, কুন্দলের অভিযোগ উঠছে, এই সিলেটে উঠেছে। যেটা কন্ডল কাটিয়ে এটা বের হয়ে আসুক। আপনি কি মনে করেন আরো 11টা ইউনিভার্সিটি আমাদের দেশে নিশ্চয়ই সরকার মনে করেছে দেওয়া দরকার, দিয়েছে। দেখা যাক এগুলো নিয়ে আমাদের কতটুকু ফল বই নিয়ে আসে। আর খবর আছে কিছু সেগুলো করা নিয়ে বাকি আছে। এখানে আর খবর পড়তে বাকি করেছে, যেটা আন্তর্জাতিক খবর, মধ্যপ্রাচ্যে রাতভর সাইরেন আর বিস্ফোরণের শব্দ, ইরানের সর্বোচ্চ সেতু ক্ষতিগ্রস্ত, পাল্টা 8 সেতুর হিট লিস্ট ইরানের। এখানে আরো 8টা সেতুর হিট লিস্ট আছে। ইরানের সর্বোচ্চ সেতু, অর্থাৎ যেটা হচ্ছে সবচেয়ে জনগণের যেটা জনসংযোগ বেশি ছিল, সেই সেতুটা কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে। আপনি শিরোনামের যে বিশ্লেষণটা করলেন তাতেই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। জি, আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় না। মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা প্রতিটি রাত পার করছেন আতঙ্কে, প্রতিটি রাত না, প্রতিটি মুহূর্ত তাদের আতঙ্কে কাটছে। আমাদের ইতোমধ্যে আমাদের 6 জন বাংলাদেশি নাগরিক মধ্যপ্রাচ্যে প্রাণ হারিয়েছেন। গতকাল একজনের মরদেহ এসছে, আমাদের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী গ্রহণ করেছেন। তো আমরা তাদের নিরাপদ যারা তারা থাকেন সেই কামনা করছি। নিরাপদ বলতে কি মোটামুটি যুদ্ধ বিরতি ছাড়া, যুদ্ধ বন্ধ ছাড়া শুধুমাত্র আমাদের বাংলাদেশি নাগরিকরা না, সেসব দেশের মানুষও নিরাপদ থাকুন, যুদ্ধ বন্ধ হোক। আর যে আগ্রাসী যে মনোভাব আমেরিকা দেখাচ্ছে, এই ধরনের আগ্রাসী মনোভাবের কোন দেশ আর না দেখায়। আরেকটি কথা পাশাপাশি আসছে, জ্বালানির সাথে সাথে দেখেন আবার যুদ্ধের আছে, ইরান যুদ্ধের আছে দেশের রান্নাঘরে পড়েছে, আজ পড়েছে রান্নাঘরে, গ্যাসের অবস্থাও খারাপ, সিলিন্ডারের দাম বেড়েছে। এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু নয়, সারা বিশ্বেই বোধহয় এরকম ঘটনাটা হতে পারে। শেষ পৃষ্ঠায় একটু আমি দেখি জালালাবাদের একটি খবর খুব ঠিক আছে, দেখেন এটা অন্য পত্রিকায় আবার দেখবো আমরা এখানে। জালালাবাদের শেষ পৃষ্ঠায় শ্রমবাজার নিয়ে আলোচনায় মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের মন্ত্রী উপদেষ্টা। ভালো উদ্যোগ, একটা ভালো উদ্যোগ। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে, প্রধানমন্ত্রীকে শিশির মনিরের খোলা চিঠি। ওসমানীনগরে স্কুলের দেয়াল ঘেঁষে খাবার হোটেলের ময়লা ফেলার অভিযোগ। একটি গার্লস স্কুলের পাশে বিভিন্ন হোটেলের খাবার বর্জ্য নিয়ে যায়, এখানে নিন্দনীয় একটি কাজ। পত্রিকায় যখন এসছে এটা তাড়াতাড়ি একটু সমাধান হবে আমরা আশা করবো। কুলাউড়ায় বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার। এটা পারিবারিক কলহ সম্ভবত। এগুলো বন্ধ হওয়া উচিত। কুমিল্লায় 2 সাংবাদিকের হাত করা পড়ানো, এসিল্যান্ডকে সিলেটের বদলি। এই খবরগুলো কিছু আশ্চর্যজনিত করে ফেলা যায়, যে সাংবাদিকদেরকে হাতে বেরি পড়ানো পদ্ধতি এখন এসিল্যান্ডের। জামাত দায়িত্বশীলদের দেশ ও জাতির অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, জামাত নেতা মৌলানা হাবিব। এই ছিল মোটামুটি খবর। আরেকটি খবর আছে, লন্ডনে সিলেট প্রেস ক্লাবের সভাপতির সাথে ভিসি এর মত বিনিময়। কুয়ালালামপুরে মানব পাচার সিন্ডিকেট 3 সদস্যের গ্রেপ্তার, আটক 7 বাংলাদেশি। এই ছিল মোটামুটি জালালাবাদের বিভিন্নমুখী খবর বিশ্লেষণ। তো এখানে একটা খবর আপনি নিয়ে আসছিলেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে কিছু বলার আছে কিনা? আর আপনার আমরা কথা বললাম যে বিআরটি এর প্রসঙ্গে তো আমরা কথা বললামই, কথা বলেছি। আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা বললাম, হাম নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। আমরা কি অন্য আরেকটা খবর আছে যে 32 ঘন্টায় পুলিশের অভিযানে আটক 53। এটা পুলিশের একটা ভালো উদ্যোগ, অপরাধীদেরকে ধরা
নিয়মিত যদি তারা ধরতে থাকে তাহলে অপরাধ প্রবণতা কিছুটা কমবে। প্রতি ঘন্টায় প্রায় আর 2 জনের মতো করে ধরা হয়। ধরলেই শুধু হবে না, তারা যাতে বিচারের মুখোমুখি হয়, উপযুক্ত শাস্তি পায়, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আর সেই সঙ্গে আরেকটা ব্যাপার, একটা আমাদের অনুরোধ থাকবে যে কোনো নিরপরাধ এটা আমি বলতে চাইছিলাম যাদের কোনোভাবে ধরছে, যেন কোনো এর নিরপরাধ মধ্যে যেন নিরপরাধটা কেউ যেন না থাকে, তাহলে এই অভিযানটা ব্যর্থ হয়ে যাবে। আর বাকি সব বিষয়ে আমরা কথা বললাম, আমাদের হাতে আরেকটি পত্রিকা আছে, আমরা সেটা দেখি। এই ব্যাপারে কি শিশির মনির ব্যাপারটা নিয়ে কিছু বলার আছে নি আপনাদের? শিশির মনি দিতে পারেন একটা নিরাপদ কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি একজন নাগরিক হিসেবে দিতে পারে, নাগরিক হিসেবে দিতে পারে। তো এগুলো প্রধানমন্ত্রী তো আমাদের না, যেহেতু এখন সংসদ চালু আছে, এই জিনিসটা তো সংসদে যে সবকিছু আলোচনা করবেন এই সুযোগ থাকে না। ওই এলাকার এমপি নির্বাচিত আছেন, এমপির মাধ্যমে তো খবরটা সংসদে না, পৌঁছানো তিনি হয়। একজন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি তো আমাদের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রী তিনি। তাকে আমি মনে করি যে যেহেতু নির্বাচিত এমপি আছে, তার মাধ্যমে ওই এলাকায় একজন এমপি নির্বাচিত আছে, এমপিকেও তো তিনি অনুলিপি দিতে পারেন। দেখা যাক এইগুলোর মধ্য দিয়ে কতটুকু এগুলো কার্যকরী হয়। এটা হচ্ছে জলবদ্ধতা নেই। তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন যেটা জনস্বার্থে করেছেন, এই বিষয়টা এই মুহূর্তের জন্য, আমিও গতকাল আমার এলাকার এবং তিনি যে এলাকার, আমিও ওই এলাকারই খবর নিয়েছি, এটা একটা কৃষকদের জন্য মারাত্মক সংকট হয়ে গেছে। অর্থাৎ আগামীতে একটা প্রকট আকার ধারণ করতে পারে। এখনই ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে, জলাবদ্ধতার কারণ নষ্ট হয়ে যাচ্ছে। আশা করি ওনার এই বক্তব্যটা প্রধানমন্ত্রীর কাছে যাবে, যেহেতু খোলা চিঠি এসব পদক্ষেপ নেবেন। সংসদে আলোচনা আমার একটা পত্রিকা হাতে আছে, যেহেতু আমি আগে বলেছিলাম সিলেট মিরর আরেকটা পত্রিকা আমাদের হাতে আছে। মিররের খবরে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে উদ্ভূত জ্বালানি সংকট নিয়ে আমরা আলোচনা করেছি। ভারতকে ট্রাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ খেলার খবর, অভিনন্দন বাংলাদেশ দলকে। শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ, জ্বালানি সংকটের মোকাবেলায় জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানি নিয়ে আতঙ্কিত নয়, সাশ্রয়ী হতে হবে, বাণিজ্য মন্ত্রী খন্দকার মুক্তাদি। তেলিয়াপাড়া দিবস আজ, হবিগঞ্জে অনুষ্ঠানে যোগ দেবেন মির্জা ফখরুল সহ 3 মন্ত্রী। জলাবদ্ধতায় ডুবছে কৃষকের স্বপ্ন, এই জলাবদ্ধতা নিয়ে কিন্তু আবারও আসছে খবর। বৃষ্টিতে হাওড়ে জলাবদ্ধতা, বাঁধ কেটে দিলেন কৃষকরা। নিজের ব্যবস্থা নিজেরাই করা শুরু করেছিল, উপায় নেই। হবিগঞ্জে অনুষ্ঠান বর্জনে হবিগঞ্জে অনুষ্ঠানে যোগ দেবেন মির্জা ফখরুল সহ 3 মন্ত্রী। তেলিয়াপাড়া দিবস আজ, এটা পড়েছে, এটার উপর একটু আলোচনা আমি শুনতে চাই আপনার কাছ থেকে। এটা আমাদের ইতিহাসের একটি মহান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আসলে তেলিয়াপাড়া থেকে আমাদের মুক্তিযুদ্ধটা সিলেটে না গোটা বাংলাদেশে মুক্তিযুদ্ধটা সংগঠিতভাবে শুরু হয়েছিল এই তেলিয়াপাড়া থেকে। এইভাবে তেলিয়াপাড়ায় আমাদের সব সমন্বয়করা একত্রিত হয়েছেন। আমরা তো স্পষ্টই ছিলাম, আমি আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা তো 1 তারিখ থেকে যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, তখন তো আমরা হয়তো অতটা বুঝতে পারিনি, আমাদের বড় যারা ছিলেন তাদের মুখে শুনে তারা প্রস্তুতি নিয়েছিলেন যে এবার মুক্তিযুদ্ধ করতে হবে, স্বাধীনতার জন্য আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, জীবন দিতে হবে। বঙ্গবন্ধু 7ই মার্চের সেই তার ঐতিহাসিক ভাষণে স্পষ্ট করে দিয়েছিলেন যে আমাদের লক্ষ্যটা কি। এরপরেই কিন্তু গ্রামের যুবক যারা, তারা কিন্তু রেডি হয়ে গেল, এবং 25 মার্চ আমারও মনে পড়ে, 25 মার্চ দিনগত রাতে 26শে মার্চের প্রথম পরে বঙ্গবন্ধুর একটা বার্তা বিভিন্ন জায়গায় গিয়েছে, ওয়ারলেসে গিয়েছিল, সেটা গিয়েছিল জেলা পর্যায়ে, আর কিছু কিছু থানা পর্যায়ে, এখনকার উপজেলা যেসব থানায় ওয়ারলেস ছিল, আমাদের এলাকায় বিরাইতে ওয়ারলেস ছিল, ওয়ারলেসে বার্তা গিয়েছিল। আমি সুরঞ্জিত সিং গুপ্ত ছিলেন আমাদের তখন প্রাদেশিক পরিষদ সদস্য, তিনি থানায় যখন ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এই বার্তাটি নিয়ে যান, নিয়ে তার কাছে পৌঁছে দেন, তিনি নিজে গিয়েছিলেন কয়েকজন সহ। আমি আমার জীবনের একটি অত্যন্ত গর্বের বিষয় যে আমি তখন ওই জায়গায় ছিলাম, ইতিহাসের একটা সাক্ষী। তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আর মূল কথাটা যে বঙ্গবন্ধুর এই বার্তাটা আগে বলেছি, জেলা সদরগুলোতে আর কিছু থানা সদরে পৌঁছেছিল, পৌঁছেনি, যে কারণে মানুষ তখন দুর্লভমান অবস্থায় ছিল যে কি হচ্ছে, কি হয়েছে, কি হতে পারে। পরবর্তী কিন্তু জিয়া রহমানের ঘোষণা 27 তারিখে যখন তখনকার মেজর জিয়া, তার কণ্ঠে যখন স্বাধীনতার ঘোষণাটা এলো বঙ্গবন্ধুর পক্ষ থেকে, তখন প্রথমে যে তিনি যে ঘোষণা দিয়েছেন তার নিজের
থেকেই দিয়েছিলেন, বা নিজের কথাই বলেছিলেন, কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর পক্ষে ইংলিশে ইয়েটা ছিল, এই ঘোষণার পরে সারা দেশে এই ভাষণটা তাৎক্ষণিকভাবে তো সারা দেশে ছড়ায়নি, আস্তে আস্তে ছড়িয়েছে। সাধারণ মানুষকে, বিশেষ করে আমাদের যারা পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, ইপিআর এ ছিলেন, বা সামরিক বাহিনীতে ছিলেন, বিভিন্ন জায়গায় পুলিশে ছিলেন, তারা বুঝলেন, বা জনগণ বুঝলেন তারাও আমাদের সাথে আছেন, এবং তারাও যে যেখানে ছিলেন এই ঘোষণার পর তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যান। আমি আপনাকে জানতে চাই, হবিগঞ্জের যে তেলিয়াপাড়ায় এই মন্ত্রিসভা এত বড় একটা অনুষ্ঠান, তেলিয়াপাড়ায় এটার গুরুত্বটা বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে সভা হয়েছিল, যে সভায় আমাদের এই সমন্বয়করা, অর্থাৎ যারা তখনকার সেনা কর্মকর্তা ছিলেন বাঙালি, তারা একত্রিত হয়েছিলেন। এখানে বসে স্থানটির গুরুত্ব দেওয়া হয়েছে। যে ডাক বাংলায় বসেছিলেন, এই ডাক বাংলাটা এখনো আছে, চমৎকার ডাক। এই ডাক বাংলার পরে নিরাপত্তার কারণে তারা এখান থেকে সরে যান। এই জায়গা থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে পরবর্তীতে সেক্টর গঠিত হয়, ব্রিগেড গঠিত হয়, মুক্তিবাহিনী পূর্ণাঙ্গ রূপ পায়, একটি সরকার গঠিত হয়। সব কাজই এই সভাকে কেন্দ্র করে, বা এই সভা থেকে যে সিদ্ধান্ত হয়েছিল। তাহলে মনে হচ্ছে যে মেহেরপুরের পরেই বোধহয় এটা একটা স্থান উল্লেখযোগ্য। প্রথমে তেলিয়াপাড়াকে অস্থায়ী রাজধানী হওয়ার কথা ছিল বলে আমরা শুনেছি, যদিও অতটা প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী নিরাপত্তার কারণে পরে সরিয়ে নেওয়া হয়। যাক, ঐতিহাসিক এই স্থানটি যেন সবসময় মানুষ স্মরণ করতে পারে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাই অনুষ্ঠানটাকে। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা বলি, যে বলে মেজর জিয়ার ঘোষণাটাই কিন্তু আমাদের তৎকালীন সকল সমন্বয়ককে উদ্বুদ্ধ করেছিল, এবং তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে আমরা মুক্তিযুদ্ধে অংশ নেব, জনগণের মুক্তির জন্য, দেশের মুক্তি। তারই ফসল আজকের এই বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আরো দু একটা খবরের বিশ্লেষণ চাচ্ছি আপনার কাছে। যে নিখোঁজের 14 বছর পূর্ণ সন্ধান মেলেনি ছাত্রদল নেতা দিনারের। এই যে সিলেটের ইলিয়াস আলী একটা ছিল জাতীয় নেতা, তাকে যেহেতু এমপি ছিলেন, ছাত্র নেতা দিনার সহ 4 জন, ইলিয়াসের সহ 4 জন সিলেটের গুম হয়েছেন। আমরা কি এখনো কি এই খবরগুলো এইভাবেই শুনবো, না এটার একটা সুরা পাবো? ওই যে কষ্টটা, যখন মৃত্যু সংবাদ আসে তখন একটা পরিবার কয়েকদিন হয়তো তার কষ্ট থাকে, এরপরে তার মনকে বুঝিয়ে নেয়। কিন্তু লাশের সন্ধান না পাইলে তো সারা জীবন সন্ধান, লাশ না, আমরা জীবিত চাই, আমরা আশা করবো জীবিত, কিন্তু তারপরে যদি মনে করেন যে এতদিন হয়তো আমি বলা করছি যে একটা মানুষের মৃত্যু সংবাদ পাওয়ার পরে তখন একটা পরিবার বা একটা মৃত্যুর পরে এক সময় গিয়ে তারা সান্ত্বনা পেয়ে যায়, কিন্তু এটার কোনো সান্ত্বনা নেই। দিনারের পরিবারের সাথে আমার সম্পর্ক, তার বাবা আমাদের দিরাইতে মেডিকেল অফিসার ছিলেন, তখন থেকে তার চিনতাম। আমাদের এবং দিনারও খুব তক্র ছাত্র নেতা ছিল, কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতি কর্মকাণ্ডে তার বাবা বেশ সহযোগিতা করতে, উৎসাহ দিতেন আমাদেরকে। আমি তাদের বাসায় গিয়েছিলাম। এই বিষয়টা কেন সুরাহা হয় না? এখন যেহেতু এই দলের সরকার এখন রাষ্ট্র দায়িত্বে আছে, আমরা মনে করবো যে এই খবরগুলো এখনকার যে এটা একটা নিষ্পত্তির খবরে আসবে, এই আশা আমরা করতে পারি। আপনি আগে আলোচনা করেছেন যে টিকা হাম নিয়ে, যে টিকা ঘাটতিতে দেশে বাড়ছে হামের, টিকা ঘাটতিতেই কিন্তু এটা হচ্ছে, এটাই আপনার বিশ্লেষণটা তাই বলেছিল। সুরমা চা বাগানে বেতন বন্ধ, বিপাকে শ্রমিক। শ্রমিকদের কপালে সুখ আসলো না। জি, শ্রমিকরা একটা সমস্যা লেগেই আছে। আসলে আমরা চাই এটার একটা, এই শ্রমিকরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ জনগোষ্ঠীর। আরেকটি খবর, জুড়িতে ইউটিউব দেখে হলুদ তরমুজ চাষে সাফল্য, প্রযুক্তির বিকাশের আসলে আমি এই তরমুজটা খেয়েছি, মনে করে বুঝলাম যে তরমুজ কাটার পরে হলুদ কেন, এটা মনে ভালো হতো না, কিন্তু এটা স্বাদও অন্যরকম। এটা ফেঞ্চুগঞ্জে কিন্তু আবাদ হয়েছে, প্রচুর আবাদ হয়েছে। তো যাই হোক, এটা আমরা সম্ভাবনা আস্তে আস্তে সিলেট ছড়িয়ে পড়বে হলুদ তরমুজ, নতুন এক ডিজাইনের তরমুজ আমরা পাবো। স্থল হামলা মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে ইরান, যুদ্ধ কিন্তু আরো কিন্তু ব্যাপকতার দিকে বাড়ছে, আবার না বলো শেষ হয়ে যায়। এই ছিল মোটামুটি খবর। যে সন্ধান মেলেনি ছাত্র নেতার কথা বলছেন, এটার উপর কিছু বলবেন? যে নতুন পদ্ধতির, যে বললাম যে এটা তথ্য প্রযুক্তির যুগে আমাদের যুব সমাজ, আমাদের উদ্যোক্তারা যে অসাধ্য সাধন করতে পারেন সুযোগ পেলে, তার একটা প্রমাণ হচ্ছে এটা। আমরা শেষ করিনি নাকি আজকের অনুষ্ঠান? প্রিয় দর্শক,
আহ আজকে যিনি খবর বিশ্লেষণ করলেন, আসলে নীরবে নিস্তব্ধে এই অনুষ্ঠানগুলো প্রতিদিনই উনি পরিচালনা করেন। উনি অর্থাৎ নেপথ্যে থাকেন। আজকে খবর বিশ্লেষণে সুন্দর বিশ্লেষণ করলেন আলাজাদ ভাই। আসলে দীর্ঘদিনের সাংবাদিকতায় অনেক অভিজ্ঞতায় সম্পন্ন আলাজাদ ভাই। মাঝে মাঝে আপনিও বিশ্লেষণে আসবেন, আমি প্রত্যাশা করি, যেহেতু অনুষ্ঠানটি আমি পরিবেশন করি হিসেবে আপনার মতো একজন দক্ষ লোককে নিয়ে যখন আমরা করি, নিজের কাছেও ভালো লাগে। প্রিয় দর্শক, প্রতিদিনের নয়, আজকেও আমরা তিনটি পত্রিকা, জাতীয় পত্রিকা একটি এবং স্থানীয় পত্রিকা দুটি নিয়ে আমরা আলোচনা করলাম, সুন্দর আলোচনা শুনলাম। আগামীতে আবারও নতুন কোনো অতিথি নিয়ে, অন্য পত্রিকা নিয়ে সিল টিভির এই অনুষ্ঠানে আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। পরিশেষে আবারও সম্প্রচারে সহযোগিতা করায় আলী বুকস অ্যান্ড ভ্যারাইটি স্টোর, বশিকপুর মধ্যবাজার, লক্ষ্মীপুর, এর স্বত্বাধিকারী কামাল হোসেন ওমরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।